তাহলে দেখো আমরা কি বলছিলাম, যে সমাস হলো এক প্রকার বৃত্তি। দ্বিতীয়ত, এই বৃত্তি কয় প্রকার? 5 প্রকার। কৃদ্বৃত্তি, তদ্ধিত বৃত্তি, সমাস বৃত্তি, একশেষ বৃত্তি এবং সনাদ্যন্তা সনাদ্যন্ত বৃত্তি। ঠিক আছে, 5 প্রকার বৃত্তি। এই 5 প্রকার বৃত্তির মধ্যে এখন যদি বলা হয় যে বৃত্তি কাকে বলে, বৃত্তি কাকে বলে, কি উত্তর? পরার্থা পরার্থাভিধানম বৃত্তি। পরার্থাভিধানম বৃত্তি। পরার্থাভিধানম বৃत्ति। परस्य अर्थः परार्थः, परार्थस्य अभिधानम परार्थाभिधानम। अभिधानम कथनम इति इति परार्थाभिधानम। परस्य, परस्य माने की स्वभिन्नस्य। स्वभिन्नस्य, पर মানে কি নিজের থেকে ভিন্ন, আমার থেকে যে ভিন্ন সে পর। स्वभिन्न, स्वभिन्नः परः। ঠিক আছে, स्वभिन्नः परः। তাহলে परस्य মানে स्वभिन्नस्य अर्थः परार्थः षष्ठी समास। परार्थस्य अभिधानम, परार्थस्य মানে स्वभिन्न अर्थस्य। परार्थस्य মানে তাহলে কি হলো? स्वभिन्नार्थस्य। स्वभिन्नार्थस्य अभिधानम कथनम इति परार्थाभिधानम। মানে নিজের থেকে ভিন্ন যে অর্থ, সেই ভিন্ন অর্থের কথন যার মাধ্যমে হয় সেটা হচ্ছে বৃত্তি। এটা হচ্ছে বৃত্তি শব্দের অর্থ, পরার্থাভিধানম। নিজ ভিন্ন অর্থের কথন যার মাধ্যমে হয় সেটা হচ্ছে বৃত্তি। উদাহরণ দিয়ে দেখা যাক। উদাহরণ যদি বলা হয় যে রাজ্ঞঃ পুরুষঃ, এই যে রাজ্ঞঃ পুরুষঃ, এই রাজ্ঞঃ পুরুষঃ এর অর্থ কি? রাজার পুরুষ। এটা হচ্ছে বিগ্রহ বলে এটাকে, বিগ্রহ। ঠিক আছে, দেখো এর অর্থ হচ্ছে রাজ সম্বন্ধী পুরুষঃ। রাজ সম্বন্ধী পুরুষঃ। এখন দেখো এইটা হচ্ছে বৃত্তি। এই রাজ এটা নয়, মানে এটা রাজ্ঞঃ পুরুষঃ, রাজ পুরুষঃ, এটা হলো বৃত্তি। এই রাজ পুরুষঃ, এটা হলো বৃত্তি। রাজ্ঞঃ পুরুষঃ, রাজ পুরুষঃ, এটা হলো বৃত্তি। এই যে বৃত্তি, রাজপুরুষः বৃত্তি, রাজপুরুষः শব্দের অর্থ কি? রাজ সম্বন্ধী পুরুষः।
রাজ সম্বন্ধী পুরুষः। দেখো স্ক্রিন দেখতে পাচ্ছি না। কেন এরকম হচ্ছে? দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো। না স্যার, দেখা যাচ্ছে না তো। আমি লিখছি, অঞ্জন দেখা যাচ্ছে? অঞ্জন দেখা যাচ্ছে? ওই তো বৃত্তি সমাসা পর্যন্তই তো লেখা আছে। মানে তারপরে যে লিখছি আমি, হ্যাঁ, এই তো এলো রাজ সম্বন্ধী পুরুষা ক ক ক ক। হ্যাঁ, একবার এসছে। হুম, তাহলে দেখো এই যে এখানে এই যে রাজ্ঞ, এখানে কোন বিভক্তি আছে? রাজন পদের পরে অস বিভক্তি, আর পুরুষः পদের পরে সুবিভক্তি আছে তো। এখন এই যে এখানে রাজন শব্দের অর্থ কি? রাজন শব্দের অর্থ হচ্ছে রাজা। রাজা, রাজন শব্দের অর্থ। হুম, আর পঁচ শব্দের অর্থ সম্বন্ধ, ষষ্ঠীর অর্থ সম্বন্ধ। আর পুরুষ এবং সু এই উভয়ের অর্থ হচ্ছে পুরুষ, মানে পুরুষ এবং সু এই উভয়ের অর্থ হচ্ছে পুরুষ। তাহলে দেখো এই যে রাজ সম্বন্ধী পুরুষ, এটা রাজ সম্বন্ধী পুরুষ এটা একটা অখণ্ড অর্থ। রাজ সম্বন্ধী পুরুষ একটা অখণ্ড অর্থ। অখণ্ড, অখণ্ড অর্থ মানে, মানে রাজ সম্বন্ধী পুরুষ এটা অখণ্ড অর্থ, মানে এটা আলাদা আলাদা নয়। যেমন আমি এই উদাহরণটা প্রায় দিয়ে থাকি যে ধরো একটা শরবত করা হচ্ছে, শরবত জুস, সেখানে লেবু, লবণ, জল, চিনি দেওয়া হয়। লেবু, লবণ, জল, চিনি চারটেকে আলাদা আলাদা ভাবে রাখো, তুমি চারটে আলাদা আলাদা জ্ঞান হবে। লেবু একটা পাত্রে আছে, জল একটা পাত্রে আছে, চিনি একটা পাত্রে আছে, লবণ একটা পাত্রে আছে। প্রত্যেকটার জ্ঞান তোমার আলাদা আলাদা হবে। তুমি চারটেকে একটা পাত্রে মিক্স করে মিশিয়ে দিলে, যখন শরবত হয়ে গেল, তখন যদি বলা হয় যে এর মধ্যে লবণ কোনটা, দেখাও তো, দেখানো সম্ভব? না, সম্ভব নয়। ঠিক ওই যে একত্রিত হয়ে গেলে যেটা, ওটা হচ্ছে একটা শরবত, ওটা হচ্ছে একটা অখণ্ড পদার্থ, মানে অখণ্ড বস্তু হয়ে গেল। শরবতটা হচ্ছে একটা অখণ্ড বস্তু হয়ে গেল, ওটা কিন্তু আর আলাদা মিক্সচার কিছু নয়, আলাদা মিক্সচার কিছু নয়। ঠিক সেই রকমই রাজ সম্বন্ধী পুরুষাহ এটাও ঠিক ওই শরবতের মতো। এখানে কিছু কিছু ওই শরবতের মধ্যে যেমন চিনি, জল, লবণ এগুলো ঢুকে আছে, এই রাজ সম্বন্ধী পুরুষেও এখানে ওই রকমই দেখো ইনক্লুড হয়ে আছে কিছু কিছু অর্থ। যেমন এই যে রাজন শব্দের অর্থ যে রাজা, সেই অর্থের এখানে ঢুকে আছে রাজ। অসের অর্থ যে সম্বন্ধ, সেটাও এখানে ঢুকে আছে, সম্বন্ধী এর মধ্যে আছে। পুরুষ এবং সুয়ের অর্থ পুরুষও,
সেই অর্থটাও কিন্তু পুরুষহ এখানে আছে। তাহলে দেখো এরপরে যে পরার্থের অভিধান যার মাধ্যমে হয় তাকেই বলে বৃত্তি। এই রাজপুরুষহ এটা হলো বৃত্তি, রাজপুরুষহ এটা হলো বৃত্তি। এখন এই যে রাজপুরুষহ বৃত্তি, রাজপুরুষহ যে বৃত্তি, এই রাজপুরুষহ এর যে অর্থ রাজ সম্বন্ধী পুরুষহ, এই রাজ সম্বন্ধী পুরুষহ এটার যে অর্থ, মানে রাজপুরুষহ এটার যে অর্থ, ঠিক আছে, রাজপুরুষহ এটার যে অর্থ, দেখো রাজ সম্বন্ধী পুরুষহ, এখন যদি বলা হয় যে রাজপুরুষহ, রাজপুরুষহ এই পদটা রাজন থেকে ভিন্ন, মানে কেবলমাত্র রাজন এর থেকে ভিন্ন, হয় কিনা? কেবলমাত্র রাজন এর থেকে ভিন্ন, হয় কিনা? হ্যালো, রাজপুরুষহ এই, এটা রাজপুরুষহ এই পদটা রাজন এর থেকে ভিন্ন, হয় কিনা? হ্যাঁ। ভিন্ন। তাহলে স্ব, স্বভিন্ন মানে পরার্থের অভিধান, পর বলতে কে? নিজের থেকে ভিন্ন। তাহলে স্ব হচ্ছে রাজপুরুষ, তার থেকে ভিন্ন এটা হচ্ছে পর, রাজন। স্ব হচ্ছে রাজপুরুষ, তার থেকে ভিন্ন হচ্ছে অস, মানে পর। স্ব হচ্ছে রাজপুরুষ, তার থেকে ভিন্ন হচ্ছে পুরুষ সু, এটা। তাহলে স্ব ভিন্ন মানে স্ব, রাজপুরুষ, রাজপুরুষ তার থেকে ভিন্ন হচ্ছে রাজন, রাজপুরুষ তার থেকে ভিন্ন হচ্ছে অস, রাজপুরুষ তার থেকে ভিন্ন হচ্ছে পুরুষ সু। কিন্তু দেখো এই রাজপুরুষ এই পদটা স্বভিন্ন, নিজের থেকে ভিন্ন, যে রাজন, অস, পুরুষ, সু, এরা যে পর, তাদের অর্থ মানে রাজা, সম্বন্ধ, পুরুষ, সেইগুলোর অভিধান করছে, কথন করছে নিজের দ্বারা। স্বভিন্ন মানে রাজন, অস, পুরুষস্তু স্বভিন্ন, তাদের যে অর্থ, পরের যে অর্থ পরার্থ, পরস্য অর্থ পরার্থ, তাদের কথন যার দ্বারা হয় সেটাই বৃত্তি। এই রাজপুরুষ পদের দ্বারা হচ্ছে। এই রাজন, অস, পুরুষস্তু এদের যে অর্থ, সেই অর্থের কথন কিসের দ্বারা হচ্ছে? না, এই রাজপুরুষ এর দ্বারা হচ্ছে। তাই এটা হচ্ছে বৃত্তি, এটা হলো বৃত্তি। দেখো, বোঝা গেছে? আর একবার একটু বলবে? হুম, দেখো এই রাজপুরুষ পদ থেকে মানে রাজপুরুষ একটা আলাদা পদ, আর রাজন, অস, পুরুষ, সু এগুলো আলাদা। রাজপুরুষ পদের থেকে রাজনটা ভিন্ন, রাজপুরুষ পদের থেকে অস ভিন্ন, রাজপুরুষ পদের থেকে পুরুষ সু ভিন্ন, এরা সবাই ভিন্ন ভিন্ন। কিন্তু এই রাজপুরুষ পদটা এই চারটি পদের অর্থকে প্রকাশ করছে। এই রাজপুরুষ পদটা চারটি পদের অর্থকে প্রকাশ করছে। তাই নিজ ভিন্ন বা স্বভিন্ন, স্বভিন্নের অর্থ যে প্রকাশ করে, স্বভিন্ন বলতে এই রাজন, অস, পুরুষ, সু এদের অর্থ যে প্রকাশ করে,
হ্যাঁ দাদা। বা- তো ওখানে একটা লাইন ছিল না, যেটা পরস্য ভিন্নস্য অর্থঃ পরার্থ হুম সমান পরার্থ। ওই ওখানে যে দুটো লাইন ছিল, দুটো লাইন ওটা না বুঝতে পারছি না ওটা। হ্যাঁ, এখানে এই যে পরার্থাভিধানম এটাকে ভাঙা হয়েছে, পরার্থাভিধানে সমাস করা হয়েছে। পরার্থাভিধান বলতে পরস্য, মানে পরস্য অর্থ পরার্থ, পরস্য অর্থ পরার্থ, আর পরার্থস্য অভিধানম পরার্থাভিধানম। তুমি এইগুলোকে ভাবো, পরস্য অর্থ পরার্থ, আর পরার্থস্য অভিধানম পরার্থাভিধানম। বোঝা গেল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার ঠিক আছে, ঠিক আছে। হুম, দেখো, পরার্থস্য অভিধানম পরার্থাভিধানম। এবার এখানে পর শব্দের অর্থ করা হয়েছে স্বভিন্ন, পর শব্দের অর্থ করা হয়েছে স্বভিন্ন, আর আর পরার্থস্য স্বভিন্নার্থস্য অভিধান মানে হচ্ছে কথন। এখন এই যে অভিধান, হুম, তাহলে বৃত্তি গেল। এই বৃত্তি কয় প্রকার? বৃত্তি কয় প্রকার? আহ, বৃত্তি কয় প্রকার পড়লাম? 5 প্রকার। বৃত্তি কয় প্রকার বললাম? 5 প্রকার। এখন এখানে একটা লাইন আছে যে বিগ্রহ বাক্য কাকে বলে? বিগ্রহ বাক্য কাকে বলে? দেখো, উত্তর দিচ্ছে যে বৃত্ত্যর্থাববোধকম বাক্যম বিগ্রহ। বৃত্ত্যর্থাববোধকম বাক্যম বিগ্রহ। বৃত্ত্যর্থাববোধকম বাক্যম বিগ্রহ অর্থ কি? বৃত্তির অর্থের অববোধক বাক্যই হলো বিগ্রহ বাক্য। বৃত্তির অর্থের অববোধক বাক্যই হলো বিগ্রহ বাক্য। হুম, তাহলে বৃত্তির অর্থের অববোধক বাক্যই হচ্ছে বিগ্রহ। বৃত্তি কোনটা ছিল? বৃত্তি ছিল, দেখো, রাজপুরুষ বৃত্তি ছিল, আর বিগ্রহ হচ্ছে রাজগ্রহ পুরুষ। বৃত্তি ছিল রাজপুরুষ, আর বিগ্রহ হচ্ছে রাজগ্রহ পুরুষ। এখন এই যে বৃত্তি রাজপুরুষ আর বিগ্রহ বিগ্রহ
বিগ্রহ হচ্ছে রাগ্যহ পুরুষঃ। এটা কেন, এটা মানে বৃত্তির অর্থকে কি করে বোঝায় দেখো। দেখো, যদি রাজপুরুষঃ এর অর্থ করা হয়, কি বলেছিলাম রাজপুরুষের অর্থ? বৃত্তির অর্থ কি বললাম? বৃত্তির অর্থ কি বললাম? হ্যালো, বৃত্তির অর্থ কি বললাম? আমার কথা শোনা যাচ্ছে? বৃত্তির অর্থ একটু আগেই তো বললাম, রাগ্যহ পুরুষঃ, এই বৃত্তির অর্থ কি? রাজ সম্বন্ধে পুরুষ। রাজ সম্বন্ধী পুরুষঃ। বৃত্তির অর্থ রাজ সম্বন্ধী পুরুষঃ। এখন এই যে রাজ সম্বন্ধী পুরুষঃ বলা হলো, তা রাজ সম্বন্ধী পুরুষঃ, এখন ভেবে দেখো, একটা সাধারণ দৃষ্টিতে দেখলে এই রাজপদের অর্থ না হয় এটা পেলাম, এই রাজপদ থেকে এই রাজ অর্থটা পেলাম, এই পুরুষ থেকে এই পুরুষ পেলাম, এই সম্বন্ধটা কোথা থেকে আসছে? এই সম্বন্ধটা কোথা থেকে আসছে? একটা একটা প্রশ্ন থেকে যায় যে সম্বন্ধটা কোথা থেকে আসছে। এই হুম, বলছি, মানে কিভাবে বিগ্রহ বাক্যটা বৃত্তিকে, বৃত্তির অর্থকে বোঝায়, আমি সেটা বলতে চাইছি। রাজ এই পদ থেকে এই রাজ এই অর্থ এলো, পুরুষ এই পদ থেকে এই পুরুষ অর্থ এলো, সম্বন্ধটা কোথা থেকে আসছে? তখন বলছে দেখো, বিগ্রহটাকে ভালো করে ভাঙো, বিগ্রহের অর্থটাকে পর্যালোচনা করো। রাজন অস পুরুষস্তু, আমরা দেখেছি রাজন শব্দের অর্থ রাজা, অসের অর্থ সম্বন্ধ, আর পুরুষ। তাহলে দেখো, এই যে সম্বন্ধটা অ্যাকচুয়ালি এই ষষ্ঠীর মধ্যে ঢুকে আছে। সম্বন্ধরূপ অর্থটা ষষ্ঠীর, এই যে অস, এই অসের মধ্যে লুকিয়ে আছে সম্বন্ধরূপ অর্থটা। আর এই অসটা, এই অস বিভক্তিটা কোথায় পাচ্ছি? দেখো, বৃত্তি অংশে কিন্তু পাবো না। অস, এটা কিন্তু বৃত্তি অংশে নেই। মানে অস, অস প্রত্যয়ের বা অস বিভক্তির উপলব্ধি বৃত্তি অংশে নেই। অস প্রত্যয়ের উপলব্ধি কোথায় আছে? অসের উপলব্ধি কোথায় আছে? বিগ্রহ অংশে। ঠিক আছে, অসের উপলব্ধি বিগ্রহ অংশে আছে। তাই বিগ্রহ অংশে আছে, তাই ওই বিগ্রহ অংশ থেকেই আমাকে বুঝতে হবে, বিগ্রহ অংশ থেকেই বুঝতে হবে যে কি, যে এই অসের উপলব্ধি যেহেতু বৃত্তি অংশে নেই, তাই অসের কি অর্থ, এই যে অসের কি অর্থ সেটা আমরা এখান থেকে পাচ্ছি না, মানে এই বৃত্তি অংশ থেকে পাচ্ছি না, পাচ্ছি না। তাহলে কোথা থেকে পাবো? না, এই যে বিগ্রহ অংশ থেকে। দেখো, বিগ্রহ বাক্যের প্রত্যেকটা অংশ যদি আমরা অর্থ নিরূপণ করি, তখন কিন্তু ওই অর্থটা পেয়ে যাচ্ছি। রাজন থেকে রাজা, অস থেকে সম্বন্ধ, পুরুষস্তু থেকে পুরুষ, এই অর্থটা পাচ্ছি। তাহলে এই বিগ্রহ বাক্যটা কি করছে? বিগ্রহ বাক্যটা বৃত্তির অর্থকে বুঝিয়ে দিচ্ছে। বৃত্তির যে অর্থ রাজ সম্বন্ধী, সেই বৃত্তির অর্থকে বুঝিয়ে দিচ্ছে। তাই এর অর্থ হচ্ছে, সেই জন্যই বৃত্তির অর্থের অববোধক বাক্য হচ্ছে বিগ্রহ বাক্য। হুম, দেখো,
হ্যাঁ, দেখো পরবর্তী হচ্ছে, তাহলে বৃত্তি অর্থের অববোধক বাক্য হচ্ছে বিগ্রহ, এটা গেল। এবং এরপরে দেখো বোঝা গেল কি বিষয়টা? হ্যাঁ। দেখো পরবর্তী, এই বিগ্রহ বাক্য কয় প্রকার? এখন প্রশ্ন, এই বিগ্রহ বাক্য কয় প্রকার? লৌকিক বিগ্রহ ও অলৌকিক অলৌকিক বিগ্রহ। বিগ্রহ। লৌকিক বিগ্রহ কাকে বলে? লৌকিক বিগ্রহ কাকে বলে? না, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার, আমি স্যার মাঝে মাঝে দেখা যাচ্ছে না, আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে। কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না, নেটওয়ার্ক তো ভালোই আছে। আমি তো দেখতে পাচ্ছি না।